আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের হিস্ট্রি টেকিং নিয়ে। সো আমরা যে থার্ড ইয়ারে ওঠার পর ওয়ার্ডে যাই, প্লাস এরপর আমরা কী করি, আস্তে আস্তে আমরা মেডিসিন পড়া শুরু করি, সার্জারি পড়া শুরু করি, এইসব জিনিসগুলো পড়া শুরু করি। সো এইসব জিনিসগুলো বোঝার জন্য প্লাস পেশেন্টের সাথে কমিউনিকেশন করার জন্য আমাদের যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হিস্ট্রি টেকিং। এই হিস্ট্রি টেকিং আসলে আমাদের থার্ড ইয়ার থেকে শুরু করে আমাদের পরবর্তী প্রফেশনাল লাইফ, ইভেন আমাদের টিল ডেথ, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত এটা কাজে লাগবে। কজ এই হিস্ট্রি টেকিং দিয়েই আমরা মূলত আমাদের ডিজিজ ডায়াগনোসিস করে থাকি। তো সেক্ষেত্রে আমরা যদি থার্ড ইয়ার থেকে একটু ভালোভাবে প্র্যাকটিস করা শুরু করি এবং সেটা যদি চর্চা করা শুরু করি, তাহলে আমাদের জন্য সুবিধা হয় পরবর্তীতে এটা হচ্ছে নিজেদের আয়ত্তে আনা। সো এই ভিডিওতে আমি মোটামুটি এই হিস্ট্রি কী এবং হিস্ট্রিটা কীভাবে নিতে হয়, প্লাস প্রত্যেকটা কী কী পার্ট রয়েছে, প্রত্যেকটা পার্টের কী কী ইম্পর্ট্যান্স, সেই সব জিনিস নিয়ে কথা বলার ট্রাই করব। এবং মোটামুটি আমার যে ক্ষুদ্র জ্ঞান রয়েছে সেই ক্ষুদ্র জ্ঞানটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। সো এখানে মূলত আমি আমার হ্যান্ড নোটস যেটা রয়েছে, তো সেই হ্যান্ড নোটসই ইউজ করতেছি। তো সেটা দেখেই আমি মূলত আপনাদের এখানে ডেমনস্ট্রেট করার ট্রাই করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, তো হিস্ট্রি টেকিংয়ের দুইটা পার্ট। একটা হচ্ছে হিস্ট্রি প্রপার, আর একটা হচ্ছে এক্সামিনেশন। এই এক্সামিনেশনের জন্য আমাদের আলাদা একটা প্লেলিস্ট রয়েছে। হ্যাঁ, তো সেটা হচ্ছে আপনারা আমাদের চ্যানেলে গেলেই পাবেন। ক্লিনিক্যাল ওয়ার্ড যে সেক্টরটা রয়েছে সেখানেই পাবেন। সেটা দেখলেই আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এক্সামিনেশনগুলো কীভাবে করতে হয়। তো এই ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো না। আমরা মূলত হিস্ট্রি প্রপার যে রয়েছে এই হিস্ট্রি প্রপার নিয়ে আলোচনা করব। সো এই হিস্ট্রি পেপারে অনেকগুলো পয়েন্ট রয়েছে। তো সেই পয়েন্টগুলো আগে বলি। সো হিস্ট্রি পেপারের পয়েন্টের ভিতরে রয়েছে পার্টিকুলার অফ দ্য পেশেন্টস, তারপরে হচ্ছে অনেকে আবার পার্টিকুলার অফ দ্য হসপিটালও এখানে অ্যাড করে। তারপরে হচ্ছে চিফ কমপ্লেইন, তারপর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস। এরপরে কী করে আমরা ভুলে যাই, হিস্ট্রি লেখার সময় ভুলে যাই যে এরপরে কী আছে। তো এরপরে আমরা মনে রাখবো যে হিস্ট্রি অফ পাস্ট ইলনেস বলার পরে আমরা ওই ছোটোবেলায় বা ইন্টারমিডিয়েটে বা 9-10-এ থাকা অবস্থায় আমরা পড়েছিলাম অরবিট, ইলেকট্রনের অরবিট কী কী, এসপিডিএফ। তো আমরা সেই ছন্দটা মনে রাখবো, কী কী, এসপিডিএফ, এসপিডিএফ। এটা মনে রাখার কারণ কি, এখানে এস দ্বারা হচ্ছে সোশিও ইকোনমিক্যাল হিস্ট্রি, পিতে পার্সোনাল হিস্ট্রি, ডিতে হচ্ছে ড্রাগ হিস্ট্রি, এফতে ফ্যামিলি হিস্ট্রি। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে এইম। এই ফ্যামিলি হিস্ট্রি পড়ার পরে আমরা বলবো কি এইম, এই জিনিসটা মনে রাখবো। তাহলে এইম দিয়ে কি, এমতে হচ্ছে অ্যালার্জিক হিস্ট্রি, আইতে ইমিউনাইজেশন হিস্ট্রি, আর এমতে ইন কেস অফ ফিমেল মেনস্ট্রুয়াল হিস্ট্রি। এছাড়া অনেক সময় ক্ষেত্র বিশেষে আরও 3টা হিস্ট্রি অ্যাড করা লাগতে পারে, যেমন সেক্সুয়াল হিস্ট্রি অথবা হিস্ট্রি অফ এক্সপোজার। কারো যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকে সেক্ষেত্রে এই হিস্ট্রিটা কাজে লাগতে পারে। তারপরে ট্রাভেল হিস্ট্রি, এই জিনিসটা অনেক সময় অ্যাড করা লাগে যদি কারো ম্যালেরিয়া সাসপেক্টেড থাকে। আর এছাড়া গাইনিয়ান অবসের ক্ষেত্রে অবস্ট্রেটিক হিস্ট্রি। এই কয়টা জিনিস মূলত হিস্ট্রির ভিতরে। তাহলে আমি আবার রিপিট করি কী কী টপিক আছে। পার্টিকুলার অফ দ্য পেশেন্ট, চিফ কমপ্লেইন, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস, হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, তারপরে সোশিও ইকোনমিক্যাল হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি, অ্যালার্জিক হিস্ট্রি, ইমিউনাইজেশন হিস্ট্রি, ইন কেস অফ ফিমেল মেনস্ট্রুয়াল হিস্ট্রি। আর এছাড়া যদি মাঝখানে অ্যাড করা লাগতে পারে সেটা সেক্সুয়াল হিস্ট্রি অথবা হিস্ট্রি অফ এক্সপোজার, তারপরে ট্রাভেল হিস্ট্রি, আর অবস্ট্রেটিক হিস্ট্রি। তো ওই 3টা জিনিস নর্মালি লাগে না, মূলত আমরা এই যে আগে যে কয়েকটা বললাম মেনস্ট্রুয়াল হিস্ট্রি পর্যন্ত, সেই হিস্ট্রি পর্যন্তই লাগে। সো এই ভিডিওতে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা হিস্ট্রি আমরা নিব কেন এবং এতে কি ইম্পর্টেন্স বা এর উপকারিতা কী বা এ থেকে আমরা কতটুকু জানতে পারবো সেই জিনিসগুলো বলার। ওকে, প্লাস এর সাথে সাথে আমরা যে ওয়ার্ড ফাইনাল পরীক্ষার সময় যে শর্ট কিস যে লিখিত কোশ্চেনগুলো আসে সেইখানে কী ধরনের কোশ্চেন আসতে পারে, প্লাস ভাইভাতে কীভাবে কোশ্চেনগুলো আমাদের এখান থেকে কী কী কোশ্চেন আস্ক করতে পারে সেই সব জিনিস। সো মোটামুটি এই ভিডিওতে আমরা পার্টিকুলার অফ দ্য পেশেন্ট অ্যান্ড চিফ কমপ্লেন, এই দুইটা জিনিস ইলাবোরেট করার ট্রাই করব, এবং বাকি যে পার্টগুলো রয়েছে সেই পার্টের পরবর্তী ভিডিও লিঙ্কগুলো আমরা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আচ্ছা, তো মেইনলি আসে এখন পার্টিকুলার অফ দ্য পেশেন্ট। পার্টিকুলার অফ দ্য পেশেন্টে আসলে কী কী থাকে। পার্টিকুলার অফ দ্য পেশেন্টে থাকে তার নাম বা নেম, তারপরে তার বয়স, তারপরে থাকে তার সেক্স, তারপরে রিলিজিয়ন, অকুপেশন, তারপরে রেসিডেন্স, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে থাকে ডেট অফ অ্যাডমিশন অ্যান্ড এক্সামিনেশন, আর সোর্স অফ রেফারাল। মূলত এই কয়টা জিনিস থাকে।
তাহলে কী কী থাকে আবার বলি, নেম, এজ, সেক্স, রিলিজিয়ন, অকুপেশন, রেসিডেন্স, ম্যারিটাল স্ট্যাটাস, তারপরে ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন অ্যান্ড এক্সামিনেশন, আর হচ্ছে সোর্স অফ রেফারেল। এই কয়টা জিনিস। তো এখন কোশ্চেন আসতেই পারে যে তাহলে এইসব জিনিস জানার আমার দরকারটা কি। জানার অনেক দরকার আছে, কারণ এই যে আমরা যদি কোনো পেশেন্টের নাম জিজ্ঞেস করি সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো, বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা নাম দিয়ে তার রিলিজিয়ন বুঝতে পারি, সে মুসলিম নাকি হিন্দু নাকি অন্য কোনো ধর্মের। সো এখানে আমরা যে জিনিসটা করতে পারি, কজ এখানে আমরা রিলিজিয়ন দিয়ে অনেক কিছুই এখানে আসলে সাসপেক্ট করতে পারি। অনেক ডিজিজ আছে যেটা শুধুমাত্র একটা ধর্মের সাথে সীমাবদ্ধ। নর্মালি 90% কেসে বা 95% কেসে রিলিজিয়ন থেকে অনেক ডিজিজ ডায়াগনোসিস করা যায়। তো সেসব জিনিস আমরা একটু পরে শিখবো। এরপরে আসি এইজ। একজনের এইজ আমরা কেন আস্ক করব বা এইজ জানাটা জরুরি কেন, কজ বয়স ভেদে কিছু কিছু ডিজিজ আছে যেটা হচ্ছে কমন। সেই সব জিনিস কী কী, যেমন কিছু কিছু জিনিস আছে কনজেনিটাল, যেটা নর্মালি আমরা বাচ্চাদের দেখতে পারি, বাচ্চাদের ভিতরে এটা থাকে, সেটা হচ্ছে ক্লেফট লিপ। এই জিনিসটা কিন্তু কনজেনিটাল। বা ক্লেফট প্যালেট, এগুলো আমরা যে সময় অ্যানাটমি পড়েছি, ডেভেলপমেন্ট, সেই সব জায়গায় আমরা কিন্তু পড়েছি অবশ্যই, যে সময় রিটেন পরীক্ষার সময় বা ভাইভার সময়। সেই সব জিনিস আমরা যদি একটু মনে করার ট্রাই করি তাহলে কিন্তু দেখবো এগুলো কিন্তু ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এছাড়া একটা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার রয়েছে, সেটা হচ্ছে স্যাক্রোকক্সিজিয়াল টেরাটোমা। এটা মূলত জার্ম সেল ট্রমা। তো এগুলো মূলত আমরা কি বাচ্চাদের দেখবো বা ইনফ্যান্টদের দেখবো, এইসব সমস্যাগুলো আছে। এরপরে আরও কিছু সমস্যা হয় ইনফ্যান্টদের, সেটা ইনফ্যান্টদের আরও অনেক ডিজিজ রয়েছে, যেমন হচ্ছে অ্যাকিউট আর্থ্রাইটিস, অ্যাকিউট অস্টিওমাইলাইটিস, তারপরে উইলস টিউমার অফ দ্য কিডনি, এইসব জিনিস। তারপরে 14 থেকে 25 বছর বয়সী ফিমেলদের মূলত কমন যেটা হয় সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। আর 40 বছরের বেশি যদি কারো হচ্ছে কোনো প্রকার সমস্যা নিয়ে আসে, তো সে মেইনলি আমরা সেটাকে হচ্ছে কার্সিনোমার সাথে তুলনা করি। একটা উদাহরণ দিলে এটা ভালো মতো বোঝা যাবে, যে মনে করি সাপোজ রাইট আইলিয়াক ফুসা বা রাইট আইলিয়াক রিজনে সাপোজ হচ্ছে কারো পেইন হচ্ছে, তো তার বয়স হচ্ছে খুবই কম, যেমন বিলো 30 ইয়ার্স অর বিলো 25 ইয়ার্স। তো সেক্ষেত্রে আমরা সবার আগে যেটা আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে এটা কি অ্যাপেন্ডিসাইটিসের কোনো পেইন কিনা, কজ এই বয়সটা অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে কমন। হ্যাঁ, আর এরপরে অন্যান্য জিনিস আসতে পারে, মানে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বা এইসব হিসেবে অন্যান্য জিনিস আসবে অবশ্যই, কিন্তু সবার ফার্স্টে যেটা মাথায় আমাদের মানে যেন খেলে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস কিনা, কজ এটা এইজ রিলেটেড এবং এটা 25 বছরের কম। আর যদি এমন হয় যে না, পেইনটা হচ্ছে রাইট আইলিয়াক ফোসাতেই কিন্তু তার বয়স 40 বছরের বেশি, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের অ্যাপেন্ডিসাইটিস আসবে অবশ্যই, কিন্তু তার আগে যেন আসে যে কোনো প্রকার কার্সিনোমা এখানে আছে কিনা, কারণ এখানে অনেক ধরনের স্ট্রাকচার আছে, ইউরেটার আছে, সিকাম আছে, আইলিয়াম আছে। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে যদি পেশেন্টের বয়স 40 বছরের বেশি হয় সেক্ষেত্রে ব্যাপারটা কার্সিনোমার দিকে আগাবে। সো আমরা কার্সিনোমার ব্যাপারটা আগে মাথায় আনবো, আর যদি 40 বছরের কম থাকে সেক্ষেত্রে অন্যান্য কোনো ডিজিজ থাকবে। আচ্ছা, আর ওল্ডার এজে আরও অনেক সমস্যা হয়, যেমন হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস হতে পারে, তারপর বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। মেইনলি প্রোস্টেট হচ্ছে তো মেইলেরই থাকে, সো এটা মেইলের সমস্যা এই প্রোস্টেট নিয়ে আরেকটা বলি, সেটা হচ্ছে সাপোজ কারো পেলভিক রিজনে পেইন। সো পেলভিক রিজনে পেইন, এখন তার বয়স যদি হয় ওল্ডার এজ মানে 40 বছরের বেশি বা 50 বছরের বেশি, সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাথায় আগে যেন হিট করে যে প্রোস্টেটের সমস্যা হতে পারে তার। আর যদি এমন হয় যে তার পেলভিক রিজনে পেইন বাট তার বয়স কম, সেক্ষেত্রে আগে প্রোস্টেটের চিন্তা আমাদের মাথায় আসা যাবে না। সেক্ষেত্রে অন্য কোনো ডিজিজ বা অন্য কোনো কিছু এই রিলেটেড বা পেলভিক রিজন রিলেটেড অন্য কিছু জিনিস মাথায় আসতে হবে, আগে প্রোস্টেট আনা যাবে না। এগুলো হচ্ছে আসলে এইজের গুরুত্ব, ঠিক আছে। সো এক্ষেত্রে দেখা যাবে আমরা যে সময় বললাম যে 40 বছর বয়সে হচ্ছে কার্সিনোমা হয়, তো তখন আমাদের এই ভাইবাটা একটু টান দিতে পারে এখান থেকে, মানে কোশ্চেন টান দিতে পারে যে আচ্ছা কার্সিনোমা জিনিসটা কি। সেটা হচ্ছে সেল ডিভিশন ইনক্রিজ করবে। কার্সিনোমা মানে হচ্ছে সেল ডিভিশন ইনক্রিজ করা। সো এই সেল ডিভিশন ইনক্রিজ হলে কি হয়, সেখানে হচ্ছে আসলে মেইনলি টিউমারের মতো তৈরি হয়। তো টিউমার কয় প্রকার, টিউমার হচ্ছে বেনাইন আর আরেকটা হচ্ছে ম্যালিগনেন্ট। সো মূলত এই ম্যালিগনেন্টটাকে আমরা হচ্ছে ক্যান্সার বলি, আর বেনাইনটাকে আমরা ক্যান্সার বলি না। সো বেনাইনটা আসলে কি জিনিস, যেটা হচ্ছে ছড়াবে না বা নো মেটাস্টেস অকার্স। কিন্তু ম্যালিগনেন্ট যেটা মানে যেটা ক্যান্সার, সেখানে হচ্ছে মেটাস্টাসিস অকার এবং এটা ছড়াবে। এটাই হচ্ছে মূলত জিনিস। সো আমরা এখানে পার্টিকুলার অফ দ্য পেশেন্টের এইজ বলে ফেললাম। এখন আসি সেক্সের কি ইম্পর্টেন্ট, আমরা সেক্সটা কেন জানবো। অবশ্য সেক্স এটা তো দেখেই বোঝা যায়, কজ এখানে সেক্সে ফিমেল আর মেল হিসেবে দুইটা সেক্সের ক্ষেত্রে আলাদা আলাদা ডিজিজ হয়।
কিছু কিছু ডিজিজ আছে যেগুলো শুধুমাত্র ফিমেলে কমন, কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধুমাত্র মেলে কমন। যেমন ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট টিউমার, ওভারিয়ান টিউমার, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এইসব জিনিস হচ্ছে ফিমেলে কমন। কমন মানে এগুলো শুধু ফিমেলেরই আসলে। হ্যাঁ, যেমন ওভারিয়ান টিউমার, ওভারি তো ছেলেদের থাকে না। আবার মেইলের ক্ষেত্রে কি হয়, লাং ক্যান্সার, কার্সিনোমা ইন দ্য স্টোমাক, তারপর হচ্ছে কিডনি ডিজিজ, এইসব জিনিস হচ্ছে মেইলে কমন। আচ্ছা, তো এই যে কার্সিনোমা অফ দ্য স্টোমাক আমরা বললাম, এই কার্সিনোমা অফ দ্য স্টোমাক কক্সবাজার এরিয়ায় আসলে একটু বেশি দেখা যায়। যদি ব্যাপারটা এমন হয় যে হ্যাঁ পেশেন্ট আসছে কক্সবাজার এরিয়া থেকে, তাহলে সেক্ষেত্রে আমরা কার্সিনোমা অফ দ্য স্টোমাক এটা একটু গেস করে নিতে পারি আগে, তারপরে হিস্ট্রিটা সেই দিকে আগাবো। নাও হতে পারে সেটা, কিন্তু আমরা সেটা ফার্স্টে একটা ডিজিজ গেস করে নিয়ে আগালে তাহলে হিস্ট্রি নিতে হচ্ছে সুবিধা হয়। কারণ কি কক্সবাজারের দিকে বেশি হয় কেন? কারণ তারা হচ্ছে প্রচুর পরিমাণে সি ফুড খায়। আর আনরিফাইন্ড সি ফুড যেখানে থাকে হচ্ছে কার্সিনোজেনিক টক্সিক সাবস্টেন্স, যেটা হচ্ছে আমাদের কার্সিনোমা অফ দ্য স্টোমাক করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে যে টপিকটা পার্টিকুলার অফ দ্য পেশেন্টের, সেটা হচ্ছে রিলিজিয়ান। সো আমরা রিলিজিয়ন জেনে কী করবো? তো রিলিজিয়ন জেনে অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, যেমন হচ্ছে মেনলি মুসলমান এবং হচ্ছে জিউস যারা আছে বা ইহুদি যারা আছে তারা হচ্ছে সার্কামসিশন করে থাকে। ঠিক আছে, সার্কামসিশন মানে হচ্ছে মূলত বাংলায় যেটা একদম খাঁটি বাংলায় বলে সুন্নতে খাতনা, যেটা সেটা। যাই হোক, সো এই সার্কামসেশন করার উপকারিতা কি? আসলে এই সার্কামসেশন করার কারণে অনেক ধরনের রোগ আমাদের মুসলমান এবং হচ্ছে ইহুদি যারা আছে বা জিউস যারা রয়েছে তো তাদের হয় না। সো এই মুসলমান বা জিউস বাদে কেউ যদি আসে, তার হচ্ছে জেনিটালিয়ায় কোনো প্রকার হচ্ছে ইনফেকশন বা হচ্ছে সমস্যা নিয়ে আসে, যে ডিফিকাল্টি নিয়ে আসে, তাহলে আমরা যেসব জিনিস কল্পনা করব, অবশ্যই মুসলিম আর জিউস বাদে, মুসলিমদেরও হতে পারে, হবে না যে তা না, কিন্তু খুবই রেয়ার। ঠিক আছে, তো যেসব জিনিস কল্পনা করবো সেটা হচ্ছে ফাইমোসিস। ফাইমোসিস মানে হচ্ছে ফোর স্কিন যেটা আছে সেটা ক্যান নট বি রিট্রাক্টেড পুল ব্যাক, যেটা স্কিনটা থাকে আমাদের হচ্ছে গ্ল্যান্ড পেনিসের সামনে, সেই জিনিসটা মানে যেটা হচ্ছে মুসলমান বা জিউস বাদে যাদের থাকে, তো সেটা হচ্ছে পুল ব্যাক, পেছন দিকে আনা যায় না, সেটা হচ্ছে ফাইমোসিস। তারপরে আসতে হচ্ছে সাব প্রি পিউকাল ইনফেকশন। এখানে হচ্ছে ইউরিন ডিপোজিশন হওয়ার কারণে, সেই স্কিনটা ইউরিন ডিপোজিশন হওয়ার কারণে সেখানে ইনফেকশন হয়ে যায়, সেটা হচ্ছে এই টার্মটা। আর কার্সিনোমা ইন দ্য পেনিস হতে পারে বা কার্সিনোমা অফ দ্য পেনিস হতে পারে। এই তিনটা জিনিস মূলত হচ্ছে মুসলিম বা জিউস বাদে অন্যদের হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমাদের রিলিজিয়ন জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসি অকুপেশন। অকুপেশনে কী কী ইম্পর্টেন্স জিনিস আছে বা অকুপেশন জানলে আমরা কী কী ডিজিজ গেস করতে পারি, সেটা হচ্ছে অকুপেশনে যেমন একটা একটা টপিক বলি, সব তো আসলে বলা সম্ভব না, বিকজ ভিডিও লেন্দি হয়ে যায়। তো যেমন বলি যে বাস কন্ডাক্টর বা ট্রাফিক পুলিশ বা সার্জন, এদের একটা জিনিস হয়, সেটা হচ্ছে কি ভেরিকোজ ভেইন। ভেরিকোজ ভেইন এটা এদের দেখা দিতে পারে। এনাদের দেখা দেয় কারণ কি? কারণ হচ্ছে প্রলং স্ট্যান্ডিং। আসলে একজন ট্রাফিক পুলিশ বা একজন সার্জন ওটি করে যে সময়, বা একজন বাস কন্ডাক্টর, এনারা কিন্তু দাঁড়িয়েই থাকে, আমরা দেখি এনারা কিন্তু বসার খুবই কম টাইম পায়। হুম, সো এদের কি হয়, আমাদের যে লোয়ার লিম্ব যে রয়েছে, বিশেষ করে লোয়ার লিম্বে ভেইনগুলো দাঁড়িয়ে থাকতে থাকতে ডায়ালেটেড হয়ে যায়। সো এই ডায়ালেটেড হয়ে যাওয়ার এই ক্লিনিক্যাল কন্ডিশনটাকে বলা হয়েছে ভেরিকোজ ভেইন। হ্যাঁ, এটা হচ্ছে হয়ে থাকে। এছাড়া হয় অনেক সময় আছে যারা হচ্ছে ওই যে হাঁটুতে ভর দিয়ে কাজ করে, তো তাদের কি হয়, বার্সা, আমাদের যে হাঁটু রয়েছে বা নি এবং বার্সা যে রয়েছে ওইখানে, তো সেইখানে ফ্রিকশন হয়। সো ফ্রিকশন হওয়ার ফলে একটা ডিজিজ এখানে ফর্ম করে, সেটা হচ্ছে হাউস মেড নি। হ্যাঁ, হাউস মেড নি, এটা এখানে আসলে কন্ডিশনটা কীরকম, এখানে হচ্ছে এখানে যে বার্সা থাকে আমাদের লোয়ার লিম্বে, সেটা ইনলার্জমেন্ট হয়। সো ইনলার্জমেন্ট অফ বার্সা। তো আমরা যখন বলবো যে এই জিনিসটা হয়, তো তখন আমাদের স্যার কোশ্চেন করতে পারে, তো হোয়াট ইজ বার্সা? তো তখন আমরা বলবো ইট ইজ স্মল ফ্লুইড ফিল্ড স্যাক লাইন বাই সাইনোভিয়াল মেমব্রেন। তাহলে বার্সা কি? স্মল ফ্লুইড ফিল্ড স্যাক লাইন বাই সাইনোভিয়াল মেমব্রেন। ওকে, তাহলে আমরা এই জিনিসটা জানলাম। সো অকুপেশন থেকে মোটামুটি এইটুকু জানলেই হবে। এরপর হচ্ছে রেসিডেন্স। রেসিডেন্স থেকে আমরা কিভাবে কি তথ্য নিতে পারি বা কী জিনিস আমরা এখান থেকে জানবো, সেটা হচ্ছে মূলত হিল ট্র্যাক্সে ম্যালেরিয়ার আক্রমণ বেশি হয়। সো কেউ যদি ডিজিজ বা হচ্ছে ডায়াগনোসিসের জন্য আসে আমাদের কাছে এবং তার বাড়ি হচ্ছে সাপোজ রাঙামাটি এবং তার জ্বর, তাহলে আমরা নির্দ্বিধায় বলে ফেলতে পারি যে তার ম্যালেরিয়া হওয়ার চান্স 95%। ঠিক আছে, আবার উত্তরবঙ্গের এলাকায় মানে হচ্ছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, এইসব এলাকায় একটা জিনিস বেশি, সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস আর হচ্ছে এন্ডেমিক গইটর। সো এন্ডেমিক গইটর আসলে এখন অতটা নাই, কজ আমাদের ফুড ফর্টিফিকেশনের জন্য প্লাস হচ্ছে আমাদের কিছু জিনিস বা কিছু প্রোডাক্ট, যেমন হচ্ছে আমাদের লবণে প্রচুর পরিমাণে আয়োডিন দেওয়া হয় এখন বর্তমানে। সো যার ফলে গইটর প্রবলেমটা মোটামুটি সলভ হয়ে গিয়েছে, কিন্তু ফাইলেরিয়াসিস
এই জিনিসটা এখনও যায় নাই। সো মোটামুটি আমরা বলতে পারি উত্তরবঙ্গে হচ্ছে ফাইলেরিয়াসিস জিনিসটা অনেকটাই কমন। সো রেসিডেন্সি থেকে মূলত এতটুকু জানলেই হবে। তারপরে আসে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস আসলে জানার কারণ হচ্ছে তার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ আছে নাকি, কোনো এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ থাকে কিনা, কজ পার্টনার টু পার্টনার এটা হচ্ছে ট্রান্সমিট হতে পারে। আচ্ছা, এরপর যে জিনিসটা থাকে পার্টিকুলার দ্য পেশেন্টের ডেট অফ অ্যাডমিশন অ্যান্ড ডেট অফ এক্সামিনেশন। সো এটা কবে উনি আসলে ভর্তি হয়েছে আর কবে আমরা এক্সামিনেশন করতেছি এই জিনিসটা লিখতে হবে। বিকজ দেখা যায় যে পেশেন্ট কোনো একটা সাইন সিমটম নিয়ে ভর্তি হয়েছে কিন্তু আমরা এক্সামিনেশন করেছি কয়েকদিন পরে, 2-3 দিন পরে, বা আমরা তার হিস্ট্রি নিচ্ছি 2-3 দিন পরে, তখন তার সেই সিমটমগুলো নাও থাকতে পারে। ঠিক আছে, সো এই জিনিসটা লেখা খুবই গুরুত্বপূর্ণ। আর অনেক সময় আছে পেশেন্ট রেফার হয়ে আসে, অন্য একটা জায়গা থেকে রেফার হয়ে আসছে, সেক্ষেত্রে আমরা সেই হিস্ট্রিটা নেব। তো সেই হিস্ট্রিটা কি, সেটা হচ্ছে সোর্স অফ রেফারেল। এখানে কি, যেমন হচ্ছে এটা ইমার্জেন্সি থেকে রেফার হয়েছে নাকি আউটডোর থেকে রেফার হয়েছে সেই জিনিসটা, বা কোনো প্র্যাকটিশনার আমাদের এখানে রেফার করেছে এরকম হতে পারে, জেনারেল প্র্যাকটিশনার রেফার করেছে কিনা, বা কোনো হসপিটাল থেকে আমাদের এখানে রেফার আসছে কিনা সেই জিনিসটা আমরা নেব। সো পার্টিকুলার দ্য পেশেন্ট থেকে এই কয়টা টপিক জানলেই হবে আর এগুলোর ইম্পর্টেন্স জানলেই হলো। এখন আমরা চলে যাই হচ্ছে চিফ কমপ্লেন। আসলে চিফ কমপ্লেন জিনিসটা কি? চিফ কমপ্লেনের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্টিং কমপ্লেন, নট প্রেজেন্ট ইলনেস। প্রেজেন্টিং কমপ্লেন মানে পেশেন্ট এসে আমাদের কাছে যে জিনিসটা প্রেজেন্ট করতেছে, সে যে কারণে ভর্তি হয়েছে, সেগুলোই হচ্ছে চিফ কমপ্লেন। সো এইখানে আমাদের মনে রাখতে হবে যে চিফ কমপ্লেনে কোনোভাবেই সাইন আনা যাবে না, এখানে আনতে হবে শুধুমাত্র সিমটম। আমরা এখানে কি আনবো, শুধুমাত্র সিমটম, সাইন আনবো না। তো সিমটম কি জিনিস, যেটা হচ্ছে পেশেন্ট যা বলবে সেটা হচ্ছে সিমটম, আর সাইন হচ্ছে ডক্টর যেটা দেখবে বা আমরা যেটা এক্সামিনেশনের মাধ্যমে দেখবো সেটা হচ্ছে সাইন। আচ্ছা, তো চিফ কমপ্লেন লেখার নিয়ম কি, সেটা হচ্ছে পেশেন্টের ভাষায় পেশেন্ট যেটা বলবে। সাপোজ পেশেন্টের বুকে ব্যথা, পেশেন্ট এভাবে বলবে যে পেশেন্টের আপার অ্যাবডোমেন বা পেশেন্টের পেটের উপর দিকে ব্যথা হচ্ছে রাইট সাইডে। তো আমরা আমাদের ব্যাপারটা এইভাবেই লিখতে হবে যে পেইন ইন দ্য আপার রাইট সাইডের আপার অ্যাবডোমেন। আমরা কিন্তু রিজিয়ন ভাগ করে চিফ কমপ্লেনে দেখতে পারবো না যে হচ্ছে এটা হচ্ছে সাবকোস্টাল রিজিয়নে ব্যথা রাইট সাইডের। ঠিক আছে, শুধুমাত্র পেশেন্টের কথাটাই আমাদের ইংলিশে ট্রান্সলেট করে লিখতে হবে। আমরা মেডিকেল টার্ম এখানে চিফ কমপ্লেনে ইউজ করতে পারবো না কোনোভাবেই। আচ্ছা, আর আরেকটা জিনিস, চিফ কমপ্লেন লেখার সময় সর্বোচ্চ 3টা কি 4টা লিখলেই এনাফ, এর বেশি লেখার আসলে দরকার নেই, সেটা পরবর্তীতে ইলাবোরেট করতে হয়। সো থার্ড ইয়ারে এর বেশি লেখার দরকার নেই। আসলে এর বেশি লেখা মানে নিজেকে ঝামেলায় ফেলা, আর কিছুই না। কজ টাইম শর্ট, তার মধ্যে শেষ করা যায় না। কজ যে কটা চিফ কমপ্লেন আমরা লিখবো পরবর্তীতে সেটাই আমাদের ইলাবোরেশন করতে হবে। আচ্ছা, আর এইখানে চিফ কমপ্লেন লেখার 2টা নিয়ম আছে। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি, অ্যাকর্ডিং টু ডিউরেশন। মানে ধরে নিলাম এমন একটা জিনিস যে একটা পেশেন্ট আসলো, এসে বললো যে আমার পেটে ব্যথা 5 দিন ধরে আর আমার বমি বমি হচ্ছে 10 দিন ধরে, ব্যাপারটা এরকম সাপোজ। তো এখানে যদি অ্যাকর্ডিং টু ডিউরেশন আমরা বলি তাহলে কি, বমি 10 দিন তার মানে বমি আগে হচ্ছে। সো এখানে আমরা বলবো ভমিটিং ফর 10 ডেজ আর অ্যাবডোমিনাল পেইন ফর 5 ডেজ। এই, আর যদি সিভিয়ারিটি হিসেবে বলি তাহলে সিভিয়ারিটির ক্ষেত্রে কিন্তু পেইনটা আগে গুরুত্বপূর্ণ, মানে আগে এটা প্রায়োরিটি পাবে। তখন আমরা বলবো অ্যাবডোমিনাল পেইন ফর 5 ডেজ আর ভমিটিং ফর 10 ডেজ। তো এই দুইভাবে একভাবে লিখলেই হয়, কোনো সমস্যা হয় না, তবে সিভিয়ারিটি হিসেবে লেখাটা বেটার। সো এই ভিডিওতে এতটুকুই, চিফ কমপ্লেন পর্যন্ত, পার্টিকুলার দ্য পেশেন্ট অ্যান্ড চিফ কমপ্লেন। বাকি ভিডিওতে আমরা আস্তে আস্তে অন্যান্য টপিকগুলো এলাবোরেট করার ট্রাই করব এবং সেই ভিডিওগুলোর লিঙ্ক আপনাদের এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।